নমস্কার, আবার চলে এসেছি দুয়ারে রিপোর্টার নিয়ে। আমি অয়ন, আপনাদেরকে জানাই স্বাগত। এই 1 ঘন্টায় জেলার বিভিন্ন খবর, হাড় হিম করা খবর, সমস্ত কিছু দেখাবো এবং এই 1 ঘন্টায় রাজনীতির খবরও থাকবে। কিন্তু প্রথমেই চলে যাব ডেবরায়। ভয়াবহ খুনের ঘটনা, সস্ত্রীক খুন, হাতুড়ে ডাক্তার। কিভাবে খুন, কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, একেবারে সস্ত্রীক খুন হয়ে গেলেন হাতুড়ে ডাক্তার। কিভাবে খুন, কেন খুন, আগে থেকে টার্গেট ছিলেন কিনা? একদম দেখো আমরা যেভাবে খুনের পরিকল্পনা দেখা গেছে বা খুনের ছবি উঠে এসেছে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আগে থেকে পরিকল্পনা করা ছিল এবং অনেকদিন ধরে কিন্তু সেই পরিকল্পনা ছিল। আজ ভোর সন্ধ্যায় হঠাৎ করেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ভগবান বাসান এলাকা, একদম 16 নম্বর জাতীয় সড়কের পাশেই দোতলা বাড়ি কুয়াক ডাক্তারের, এবং সেখানে হঠাৎ করেই বাইক নিয়ে কয়েকজন, বা সেটা এখনো বোঝা যাচ্ছে না কজন এসেছিল তারা, কিন্তু হঠাৎ করেই সেই বাড়িতে তারা রোগী সেজে ডাক্তারের সঙ্গে দেখা করতে আসে বলে এরকম এলাকার বাসীর কাছ থেকে খবর পাচ্ছে, এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে স্বামী স্ত্রীকে খুন করা হয় বলে অভিযোগ উঠে আসছে। এলাকাবাসীরা সেই অভিযোগই করছে এবং এই খবর হওয়ার পরেই কিন্তু ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ। হ্যাঁ দিগ্বিজয়, আমি আসছি। এই ডাক্তার যিনি খুন হলেন, তার স্ত্রী খুন হলেন, সেই বিষয় নিয়ে কি বলা হচ্ছে দেখুন। দুজনেই কি মারা গেছে? হ্যাঁ, দুজনেই মারা গেছে বলে কথা। মার্ডার করা হয়েছে কি? হ্যাঁ, কে হয় যে মারা গেছে? কে হয়? আমার নিজের ছোট ভাই আর কি? আর বৌমা। তো এখানে সেটা বুঝতে পারছি যে হয়তো রুগী দেখার নাম করেই করে এসে, আমার কাকু ডাক্তার ছিল। যে এই ভাই যিনি বললেন যে ছোট ভাই, তার এই যে এই বাড়ির সামনে কোনো সিসি ক্যামেরা আছে কিনা বা ছিল কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাই বা আত্মীয় স্বজনরা কি বলছেন, এর আগে কোনো রকম শত্রুতা ছিল, কোনো রকম কিছু কি কি বিষয়ে, কেন হঠাৎ করে টার্গেট করা হলো, এইভাবে নৃশংসভাবে খুন করা হলো? দেখো অরুণদা, তার পরিবারের সদস্যরা জানাচ্ছে যে সেরকম কোনো তার কারোর সঙ্গে ব্যক্তিগত আক্রমণ বা শত্রুতা ছিল না, কিন্তু যেহেতু 16 নম্বর জাতীয় সড়কের ওপরে, সেক্ষেত্রে কোনো রকম ছিনতাই করার পরিকল্পনা ছিল কিনা সেইগুলো কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করছে। ওই বাড়িতে যেহেতু সিসিটিভি নেই, তার আশেপাশে যে সমস্ত দোকান আছে, বাড়ি আছে, সেই সমস্ত জায়গার সিসিটিভি পুলিশ খতিয়ে রেখেছে ইতিমধ্যেই পুলিশ। মূলত কি কারণে এই ঘটনা ঘটেছে, যখন এই ঘটনা ঘটে তারপরেই আচ্ছা, জাতীয় সড়কের ওপরে এই ঘটনাটা ঘটেছে, তাই অনেক প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে হয়তো ডাকাতি করতে এসেছিল, ডাকাতি করতে এসে হয়তো চিনে ফেলেন, বাধা পায় ওই দুষ্কৃতীরা, সেই কারণে হয়তো খুন করে থাকতে পারে দুষ্কৃতীরা। কিন্তু তা না হলে একটা নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা খবর নেব যে নিশ্চয়ই তার সঙ্গে কোনো শত্রুতা চলছিল কারো, না হলে এইরকমভাবে খুন। আর কোন্নগরে দেখুন, কোন্নগরে আমরা দেখিয়েছিলাম শনিবার, একরত্তি এক শিশু, 8 বছর বয়স, সেই শ্রেয়াংশু, তাকে কিভাবে খুন করা হয়েছিল, হাত কাঁপেনি। বিরল থেকে বিরলতম বলেছিলেন অপরাধ মনস্তত্ত্ববিদরা। ছুরি ভোতা হয়ে গিয়েছিল, এমনভাবে কোপানো হয়েছিল। তাতে গ্রেফতার হলেন কে? এই শ্রেয়াংশুর মাই খুন করেছে, তার বান্ধবীও গ্রেফতার, মা শান্তা শর্মা। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, তার মানে কি মাই খুন করেছে? মাই সরাসরি খুনের সঙ্গে যুক্ত? একদমই তাই অয়নদা। দেখো, তার মাই কিন্তু ষড়যন্ত্র করে তার এই 8 বছরের নিজের সন্তান শ্রেয়াংশু শর্মাকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিল। কি না, তার এক বান্ধবীর সাথে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে ঘনিষ্ঠ সম্পর্কটা মানে এক কথা বলা যেতে পারে সমকামিতা। দীর্ঘ 15 বছর ধরে এই যে যাকে আর এক বান্ধবীকে যে অ্যারেস্ট করা হয়েছে, তার বাড়ি হচ্ছে খিদিরপুরের ওয়ার্ডগঞ্জ থানার, তার নাম হচ্ছে ইফফাত পারভিন। তার সঙ্গে এই যে শ্রেয়াংশু শর্মার মায়ের একটা ইল্লিগাল সম্পর্ক ছিল। এই ইল্লিগাল সম্পর্কটাকে স্থায়ী করার জন্যই কিন্তু পৃথিবী থেকে ছেলে শ্রেয়াংশুকে সরিয়ে দিল তার নিজের মা। এরকম ভাবে নিজের সন্তানকে এই রকম ভাবে সবজি কাটার ছুরি দিয়ে খুন করতে পারে?
বাবা কি বলেছিলেন? আজকে সকালেই শ্রেয়াংশুর বাবা বলেছিলেন যে ঠিকঠাক তদন্ত হচ্ছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করার তাদেরকে করা হচ্ছে। দেখুন কি বলেছিলেন। আমি এখনো মানতে পারছি না আমার স্ত্রী ডাইরেক্টলি কোনো ইনভলভ আছে। সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি অন্য ওটা কী করছে এখানে মার্ডারের দিনে। এটা যদি হয়, মা নিজের সন্তানকে, বন্ধুবিধ আছে, বাড়িতেও এক্সেস ছিল, বাড়িতেও আসতো, আমি চোখ দিয়ে কিছু দেখিনি, ওইভাবে কোনো দিন সন্দেহ হয়নি। ওখানে প্রায় কথা ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় অ্যাজ পার ল, আমি সেটাই ডিমান্ড করবো, যে হোক না কেন। আপনার স্ত্রী হলেও যে হোক না কেন, যে হোক না কেন ফাঁসি চাইবেন। অবশ্যই তার সন্তানকে এইভাবে খুন করা হলো, নৃশংস, ভয়াবহ। আর ডিসিপি তিনি কি বলছেন শ্রীরামপুরে, দেখুন। যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে এফএসএল থেকে এক্সপার্ট সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে, তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। আর ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি মোটিভটাও বললেন, কি বললেন দেখুন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা, এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল, দিনরাত কথা বলতেন তারা, মাঝরাতে এরকম আমরা পেয়েছি। দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে। যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেই কারণে আপাতত পেয়েছি। এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা জানি। ভয়ঙ্কর ঘটনা। এবার দেখুন আসানসোলের হোটেলে শুট আউট। আসানসোলের হোটেলে শুট আউট, একেবারে যুবকের। আসানসোলে এই হোটেলেই শুট আউট। আসানসোলের কুমারপুরে এক যুবককে লক্ষ্য করে গুলি, নিহত গুলিবিদ্ধ যুবক। এই হোটেলের ঘরেই এই কাণ্ড হলো। কিভাবে হলো? এলো কারা? কারা গুলিবিদ্ধ করলো যুবককে? কারা খুন করলো যুবককে? কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কারা এসেছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিনা? এই যুবকের সঙ্গে কি শত্রুতা ছিল যে একেবারে খুন করলো? দেখো, একেবারে হোটেল সূত্রে আমরা জানতে পারছি কি এই যুবক গতকাল দুপুরে হোটেলে চেক ইন করে এবং আজ দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। এখন পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখছে কি এই হোটেলে যে কামরায় ছিল এই যুবক, সেই কামরায় হোটেল কর্মী ছাড়া আর কে কে তার সঙ্গে দেখা করতে গেছিল। কারণ যখন যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হোটেলের কামরা থেকে পুলিশ, তখন পুলিশ দাবি করছে কি সেইখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই আগ্নেয়াস্ত্র কিভাবে এলো তার কাছে বা কে এসে গুলি করে খুন করলো, এই গোটা বিষয়টাই এখন। সিসি ক্যামেরা নেই ওই হোটেলে? একেবারে সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করেছে পুলিশ এবং সিসি ক্যামেরার ছবি ধরেই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কেন প্রাথমিক ঘটনা ঘটেছে, কয়েক ঘন্টা আগে ঘটেছে, তাই পুলিশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কি ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে কিনা। পুলিশ দেখছি সিসি ক্যামেরা আছে, কারণ ওখানেই এই যে যেখানে রিসেপশন সেখানেই সিসি ক্যামেরায় নজর রাখার জন্য সিসিটিভি রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখালাম সিসিটিভি রয়েছে রিসেপশনের ওখানেই। সেখানে পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের যারা বসেন তারা লক্ষ্য রাখলেন না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। আপনারা শুনে অবাক হবেন, এইখান থেকে 100 মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন। ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর আসানসোল উত্তর বিধানসভার রাজরাজেশ্বরী হোটেলে এই মর্ডারের ঘটনা, মানে লজ্জাজনক ব্যাপার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট যত ইললিগাল কাজ রাজরাজেশ্বরী হোটেলে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আচ্ছা, এই হোটেলের বিরুদ্ধে বেআইনি কাজ যত তার সেইগুলো হচ্ছে।
আরেকবার যাওয়ার চেষ্টা করব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, এই হোটেলের বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ এই যে স্থানীয় বাসিন্দারা করছেন, পুলিশ ব্যবস্থা নিয়েছে, না হলে তো এই খুনের মতো অবস্থা হতো না। একেবারে পুলিশ যদি আগাম ব্যবস্থা নিত এই হোটেলের বিরুদ্ধে, তাইলে আজকে হোটেলের কামরার মধ্যে খুনের ঘটনা ঘটতো না। কারণ সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে কি যত বেআইনি কাজ সেই হোটেলের সঙ্গে জড়িত রয়েছে এই হোটেলের কর্মচারীরা। কারণ হচ্ছে কি যারা এইখানে মাফিয়ারা রয়েছে, পাশেই ঝাড়খণ্ড রাজ্য। পরিচয় কি পাওয়া গেছে? এই যুবকের পরিচয় পাওয়া গেছে। এই যুবকের নাম হচ্ছে রোহন রাম এবং তার পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তারা জানাচ্ছে কি গতকাল দুপুরে সে বাড়ি থেকে বেরিয়েছিল, রাত্রে বাড়িতে না ফেরায় কিন্তু কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। হঠাৎ করে আজ দুপুরে এই দুঃসংবাদ আসে তাদের কাছে কি তার ছেলে গুলিবিদ্ধ হয়ে খুন করা হয়েছে। তাদেরও একই ধরা দাবি কি যেই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার খুব শীঘ্রই করুক, এমনটাই দাবি জানাচ্ছে মৃতের। হোটেলে তার আগে সমাজ বিরোধীমূলক কাজকর্মের অভিযোগ করা হচ্ছে, এদিকে পুলিশ কিছুই করতে পারছে না। এবার দাসপুরের খবর দেখাবো, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। দেখুন, দুর্নীতি হয়, তৃণমূলের দুর্নীতি আমরা দেখাই, কিন্তু বিজেপি যেখানে ক্ষমতায় সেখানেই আবার দুর্নীতি নাকি সিপিএম করে গেছে, এইটা প্রশ্ন উঠছে। আসলে কেন এই যে পঞ্চায়েতটা, এই দাসপুর 2, এই পঞ্চায়েতের ভাড়ার খালি, কারণ নিজস্ব তহবিল খালি হয়ে গেছে, অ্যাকাউন্টে জমা পড়েছে কার লক্ষ লক্ষ টাকা, গত যে পঞ্চায়েতের প্রধান তার অ্যাকাউন্টে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি করে প্রাক্তন প্রধানের কাছে অ্যাকাউন্টে টাকা গেল, কবে গেল, বিজেপি পঞ্চায়েত দখলের পরে? দেখো অয়নদা, ব্যাংক কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে অনলাইন ট্রান্সফার হয়েছে এবং একবার নয় একাধিকবার সেই অনলাইন ট্রান্সফার হয়েছে, যেখানে বারে বারে দফায় দফায় কখনো 5 লক্ষ, কখনো 3 লক্ষ, 2 লক্ষ, এরকম করে করে পুরো 16 লক্ষ টাকা যেই রানীচক গ্রাম পঞ্চায়েতের তহবিলের টাকা, সেই টাকা চলে গিয়েছে প্রাক্তন যে প্রধান রীতা সামন্ত তার অ্যাকাউন্টে। এখানেই উঠছে প্রশ্ন যে কিভাবে একজন প্রাক্তন প্রধানের অ্যাকাউন্টে এত টাকা, গ্রাম পঞ্চায়েতের টাকা চলে যেতে পারে। সেই নিয়ে একদিকে যেমন পঞ্চায়েতের প্রধান অর্থাৎ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সচিব তারা থানায় এবং ব্যাংকে অভিযোগ করেছেন। কি করে অনলাইন ট্রান্সফারটা হলো, কি করে, কোন সময় হলো, মানে কোন সময় বলতে বিজেপি পঞ্চায়েত দখলের পরে হয়েছে, কি করে হলো, পঞ্চায়েত কি খেয়াল রাখেনি? দেখো অয়নদা, সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা এবং তাদের দাবি তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রধান যখন একটা পঞ্চায়েতের তহবিলের টাকা সামলে রাখতে পারছেন না, তিনি কি করে গ্রাম পঞ্চায়েত চালাবেন, সেই প্রশ্ন তুলে আজকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। অপরদিকে এই ঘটনা ঘিরে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তরজা তো হবেই, কারণ ঠিকই তো, নিজেদের তহবিল যদি রক্ষা করতে না পারেন তাহলে পঞ্চায়েত চালাবেন কি করে, এই প্রশ্ন তো অন্য রাজনৈতিক দল করবে। প্রাক্তন প্রধান কি বলছেন দেখুন। পঞ্চায়েতে কি জমা দিতেও গেছিলাম, কিন্তু সেদিনকে দুজনের কেউ ছিল না, টাকাটা কার হেফাজতে দেবো, ওই জন্য ফিরে নিয়ে এসে প্রধান সাহেবের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম। প্রধান সাহেব সেই সময়টাতে ট্রেনিং এ ছিলেন, আর সেই সময়টা ওনার সাথে যোগাযোগ হয়নি। পরে শনিবার দিনকে গিয়ে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম, স্যার এই টাকাটা, তখন দেখি ওনারাও এসেছিলেন। তো তখনই ওখানে সাক্ষাতে সব মানে জানতে পারা গেল, এবং হচ্ছে কি না মানে যেদিনকে আমি গেছি সেদিনকেও পর্যন্ত টাকা ঢুকেছে, 5,000 টাকা না 6,000 টাকা এরকম। হ্যাঁ, ফেরত দেবো না কেন, ওটা আমার টাকা না, এবং আমি ব্যাংকে মুচলেখাও দিয়ে এসেছি। উনি মুচলেখাও দিয়েছেন, কিন্তু বলছেন বারবার যখন পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছি টাকা ফেরত দিতে, তখন নাকি পঞ্চায়েত প্রধানকে পানিনি। কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি করে, এটা নিয়ে সরব হন, তদন্ত হোক। আর এখনকার পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন। 6 বছর আগের পঞ্চায়েতের প্রধান রীতা সামন্তের অ্যাকাউন্টে গেছে টাকাটা, উনি লিখিত দিয়েছেন ব্যাংকে যে উনি টাকাটি আজকেই ফেরত দেবেন। ওনার সঙ্গে বিডিও সাহেব বা আমাদের ব্যাংক ম্যানেজারের কথা চলছে, আমরা ব্যাংকে যথারীতি এটা লিখিত দিয়েছি, থানাতেও যাচ্ছি এই বিষয়ে। এটা তো আমাদের মাধ্যম, মানে তো আমরা চেক সাইন করব বা আমাদের
এর মাধ্যমে হবে, কিন্তু আমাদের চেকেরও সাইন নেই, কোনো কিছু নেই, মোবাইল ট্রানজ্যাকশন, যেটা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে কখনোই সম্ভব নয়। কখনো অনুমোদিত হলো না, অনুমোদনই দিল না পঞ্চায়েত, এদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ভূত করছে নাকি? স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। স্টেটমেন্টে আমাদের যে এসেছিলেন নিয়ে গেলেন, তাতে দেখলাম টাকা বিভিন্ন ডেটে টাকাটা ট্রান্সফার হয়েছে। এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশান মোবাইল ট্রান্সফার, এবং দেখা গেছে ছুটির দিন শনিবার রোববার। প্রাক্তন সিপিএমের প্রধান 6 বছর আগে রীতা সামন্ত, আজকে উনি একটু আগে বিডিও সাহেবকে বলেছেন যে টাকা ফেরত দেবে। টাকা রেডি করেছি, কলকাতা কোনো ইউকো ব্যাংকে রেখেছেন, এবং সেই ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে উনি আজকে জমা করার কথা বলেছেন। যে মোবাইল ট্রানজ্যাকশান বিভিন্ন দেতে এর পূর্ণাঙ্গ তদন্ত চাই, এবং কোনো পলিটিক্যাল নেতা বা কোনো স্টাফ এবং যে যুক্ত থাকে আমরা তার তদন্ত করে ডিপার্টমেন্টে তার শাস্তির দাবি জানাই। অবশ্যই বিডিওকেই তো ব্যবস্থা নিতে হবে। কি বলছেন বিডিও দেখুন। যে গ্রাম পঞ্চায়েতের যে 15 ফিনান্স অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে 15,81,000 টাকা আগের যিনি প্রধান ছিলেন স্টেটমেন্টে যা দেখলাম মোবাইল ট্রান্সফারের মাধ্যমে 15,81,000 টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন না টাকাটা ঢুকেছে রিসেন্টলি, উনি টাকাটা ফেরত দেবেন, মুচিটা করে দিয়েছেন। মানে কিভাবে কি হতে হলো এই ধরনের একটা বড় ঘটনা? আপনারা কি ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন? কথা বলেছি, ম্যানেজারের সাথে কথা বলেছি। শুধু তাই না, ওনার অ্যাকাউন্টে শুধু এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট টাকা নয়, অন্য কোনো একটা পঞ্চায়েতের টাকা ওনার সমস্ত ক্রেডিট হয়েছে। এবার চলে যাব দিনহাটায়। দিনহাটা মানেই হচ্ছে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, হেমন্ত হোক, বসন্ত হোক, সব সময় গরম। না, প্রকৃতির নয়, রাজনীতিতে আজকে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দিনহাটায়। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, হঠাৎ করে আবার উত্তাপ কেন দিনহাটায়? দেখো, এই যে 100 দিনের কাজের যে টাকা দেওয়া হবে সেই জন্য বিভিন্ন এলাকায় সহায়তা শিবির খুলছে তৃণমূল। আজ দিনহাটার মাতালহাটে সহায়তা শিবির খোলা হয়েছিল। বাসিন্দারা যখন ফর্ম কাগজপত্রের নথিপত্র জমা দিতে আসছিলেন সে সময় বিজেপির তরফে, এই মাতালহাট গ্রাম পঞ্চায়েত দিনহাটা থানার মধ্যে পড়ে এবং বিজেপির দখলে, বিজেপির তরফে সেই সহায়তা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকার বিধায়ক জগদীশ বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সবাই সেখানে যান। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একাধিক তৃণমূল নেতার গাড়িতে ভাঙচুর চালানো হয়, একে অপরকে লক্ষ্য করে লাঠি বাটাম নিয়ে হামলা চালায় এবং গোটা ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। এদের মধ্যে মফিজুল হক নামে একজন গুরুতর জখম হয়েছেন, তিনি বর্তমানে কোচবিহার এমজিএন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবেই। কিন্তু শুভঙ্কর, এই যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 100 দিনের কাজের টাকা পৌঁছে যাবে 1 মার্চের পর থেকে, তাহলে এই ক্যাম্প নিয়ে আগামী দিন আবার উত্তেজনা ছড়াবে এই দিনহাটায়, তাই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ অয়নদা, একদমই ঠিকই বলেছো। শুধু দিনহাটা মাতালহাট নয়, এবং ঘাটাগুড়িতেও আজকে এই সহায়তা কেন্দ্র নিয়ে ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই ক্যাম্পগুলো যেখানে যেখানে হবে সেখানেই হয়তো তৃণমূল এবং বিজেপির মধ্যে ঝামেলা লাগবে। ভেটাগুড়ি কেন? ভেটাগুড়ি হচ্ছে নিশীথ প্রামাণিকের ডেরা, আর সেখানেও গন্ডগোল, আর বিজেপি তৃণমূল তরজা দেখুন। অজয় রায়ের নেতৃত্বে বিজেপির লোকজন এবং সেখানকার প্রধান মানব বর্মন ওরা যৌথভাবে গিয়ে সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেয়। এবং ক্যাম্প ভেঙে দেওয়ার পরে যখন আমাদের কাছে খবর আসে, তখন আমি এবং আমার কয়েকজন সাথী নিয়ে আমি সেখানে যাই, এবং আমার সঙ্গে মন্ত্রী উদয়ন গুহ ছিলেন। আমরা যখন ওখানে বসে থাকি, সেই অবস্থায় আবার অজয় রায় পুনরায় আবার লোকজন নিয়ে যেয়ে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের একটা গাড়ি ভাঙচুর করে, আমাদের এই মফিজুল মিয়া প্রামাণিককে লাঠি দিয়ে পেটায়। আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিল তাদেরকে সেখানে ঢিল ছোড়া হয়েছে, সেখানে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে এবং বাস দিয়ে অনেককে পেটানো হয়েছে, অনেকে মাথা ফেটেছে। এমএলএ বসুনিয়া তিনি সেখানে নিজে উপস্থিত ছিলেন। এখন হয়তো আমাদের কর্মীকে মারতে গিয়ে হয়তো কোথাও পড়ে গিয়ে কারো হয়তো পায়ে লাগতে পারে তাদের, কিন্তু আমাদের কর্মী কোথাও কাউকে হাত দেয়। উত্তরবঙ্গেই থাকছি, ধূপগুড়িতে এর আগে দেখিয়েছি নদী চুরি, পুকুর চুরি, জমি চুরি, মানে সরকারি জমি, কিন্তু সেগুলো ব্যক্তিগতভাবে বা মাফিয়া যারা, একটা পঞ্চায়েত, 12 ঘড়িয়া পঞ্চায়েত ধূপগুড়ি, নদীর ওপরে আইসিডিএস কেন্দ্র হচ্ছে, মানে নদীর ওপরে আইসিডিএস কেন্দ্র, তার জন্য বিক্ষোভ আজকে। কেন নদীর ওপরে? কথা বলবো রকির সঙ্গে।
রকি, কুমলাই নদীর ওপর আইসিডিএস কেন্দ্র তৈরি হচ্ছে কেন? আইসিডিএস কেন্দ্রের তৈরি হওয়ার জন্য অন্য কোনো জায়গা ছিল না? পঞ্চায়েতের পক্ষ থেকে নদীর ওপরে, এটা তো একদম সম্পূর্ণ বেআইনি। অয়ন, একদম তুমি যেমনটা বলে নদীর বুকের উপরে তৈরি হচ্ছে আইসিডিএস সেন্টার, এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদে অঞ্চল অফিসে গিয়ে কিন্তু রীতিমতো পঞ্চায়েত সদস্যরা বিক্ষোভ দেখান। অভিযোগ রয়েছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের 146 নম্বর পাটে একদম যে কুমলাই নদী রয়েছে সেই নদীর বুকেই কিন্তু গড়ে তোলা হচ্ছে একটি আইসিডিএস সেন্টার। এলাকার পঞ্চায়েত কিন্তু নিজেই বলেছেন সেই এলাকায় কিন্তু বর্ষার সময় জলে প্লাবিত হয়ে যায়। আর যেখানে সেই আইসিডিএস সেন্টার তৈরি করা হচ্ছে, যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা অভিযোগ করেছে আইসিডিএস সেন্টার তৈরির জন্য কি আলাদা জায়গা আছে, বরাদ্দ আছে? তাহলে সেখানে কি হচ্ছে? একদম অয়ন, 148 নম্বর পাটে কিন্তু সেখানে এই আইসিডিএস সেন্টার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত এলাকার প্রধান পঞ্চায়েতরা সেই স্থান পরিবর্তন করে সেখানে নিয়ে এসেছে বলে অভিযোগ। এটা কাদের পঞ্চায়েত, কোন দলের পঞ্চায়েত? সেখানে পঞ্চায়েত দখল রয়েছে তৃণমূলের, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সেখানে কিন্তু 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছেন। তারাই কিন্তু আজকে ধর্নায় বসেছিলেন। এই বিষয়ে কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলি, তারা কিন্তু ক্ষোভ উগরে যান এবং প্রধানকে স্মারকলিপি দিতে যান। প্রধান না থাকায় উপপ্রধানকে কিন্তু তারা স্মারকলিপি দেন। এই বিষয়ে আমরা যখন উপপ্রধানের সঙ্গে কথা বলি, সমস্তটাই কিন্তু তিনি জানান যে আমি এ বিষয়ে জানি না। এই আইসিডিএস সেন্টার সম্পর্কে কিন্তু সমস্তটাই জায়গা চিহ্নিত করে ব্লকের তরফ থেকে, ব্লক অফিস থেকেই সমস্তটা তত্ত্বাবধান করে। আমার এই বিষয়ে জানা যাই হোক, এইরকম নদীর ওপরে নির্মাণ হলে, আপনি তো জানেন প্রধান মশাই, আপনি নিশ্চয়ই জানেন এইভাবে নদীর ওপরে নির্মাণ করা যায় না। তার উপরে আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কি করে হয় দেখতে হবে তো সবাইকেই। প্রধান মানে ওই এতে ওই পঞ্চায়েতে বিরোধী দলনেতা তিনি কি বলছেন দেখুন। 148 নম্বর পার্টের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার 46 নম্বর পার্টে এসে করানো হচ্ছে। সেখানে একটা নদী আছে, কমলাই নদী। সেই কমলাই নদীর উপরে শীতকালে হওয়ার দরুন সেখানে জল নাই, কিন্তু যখন সেখানে বর্ষাকাল আসবে এবং জলে থই থই থাকে, তো আমরা প্রধানকে জানাইতে এসেছি যে এই ব্যাপারটা যাতে ওই যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা সঠিক জায়গায় সঠিক বুথে হচ্ছে, এর জন্যই তো দ্বারস্থ আমরা। কেন অন্য বুথে করানো হবে, তার মধ্যে নদীর মধ্যে? আইসিডিএস সেন্টার জলে ভেসে যাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নদীর ওপরে নির্মাণ। আর উপপ্রধান কি বললেন সেটা তো আমাদের প্রতিনিধি বলে দিলেন, আরো একবার দেখাই। অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা জিপি থেকে, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে করছি না, এটা হলো ব্লক লেভেল থেকে হচ্ছে। তারা কিভাবে কোথায় জায়গা নির্বাচন করে করছে সেটা আমাদের জানা নেই সঠিকভাবে। নদীর উপরে হচ্ছে বা কিছু সেই বিষয়ে কিছু আমরা তো এখনো জানি না এরকম। আচ্ছা, নদীর উপরে কি অঙ্গনওয়াড়ি সেন্টার হতে পারে? নিশ্চয়ই হতে পারে না, নদীর উপরে কেমন করে হবে? নিশ্চয়ই কোনো রেকর্ড জায়গা বা খাস জায়গা বা যেটা একজনের দখলে আছে সেরকম জায়গায় হতে পারে। নদীতে তো আর সেন্টার হয় না, এটা কোনো, এটা আমাদের দেখতে হবে। এটা অভিযোগটাকে দেখুন তাড়াতাড়ি দেখুন, নদী শেষ করে দেবেন না। আর এবার আধার কার্ড, আধার সমস্যা বিভিন্ন জায়গা, জামালপুর, বাগদা, বনগা, এছাড়াও মেমারি, বিভিন্ন জায়গায় আধার লিঙ্ক চলে যাচ্ছে মানুষের। আর সুকান্ত মজুমদার বলেছিলেন কালকে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। সত্যি কি হলো? জামালপুরের মানুষের সমস্যার সমাধান হলো? জানতে হলে থাকতে হবে। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। করেছিলাম জামালপুর দিয়ে, জামালপুরে বিদেশি তকমায় আধার কার্ড বাতিল হয়ে গেছে বেশ কয়েকজনের। মানে লেখা আছে 28-এর এ ধারায় আপনার ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, তাই আধার কার্ডও অচল। আর তারপর থেকে দেখলাম ভুড়ি ভুড়ি এরকম চিঠি এসেছে রিজিওনাল অফিস আধার কর্তৃপক্ষের রাঁচি থেকে। যেমন এসেছে হেলেন চায়, বাগদার হেলেন চায়, বাগদার হেলেন চায় আবার চিঠি, আধার বাতিল। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কতজনের কাছে এসেছে, তারা কি সমস্যার মুখোমুখি হচ্ছেন এখন? তোমাকে জানিয়ে রেখে যে উত্তর
উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে, পুরাতন হেলেঞ্চাতে 33 জনের কাছে ইতিমধ্যেই এই আধার বাতিলের চিঠি এসেছে, যা নিয়ে তারা রীতিমতন আতঙ্কিত। তাদের দাবি, তারা রেশন পাচ্ছেন না, তারা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না, গ্যাস বুক করতে পারছেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। একাধিক অভিযোগ রয়েছে তাদের যে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি এই আধার কার্ড বাতিলের লেটার আসার পরে তারা রীতিমতন মানসিক রোগী হয়ে গেছেন। অর্থাৎ আধার কার্ড যখন বাতিল হয়ে গেছে তারপর থেকেই পাশের পরিবার অর্থাৎ ওই এলাকার অনেকেই যখন জানতে পেরেছেন যে এই ব্যক্তির আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, তারপরে নানাবিধ কথা বলছেন তারা, তা নিয়ে রীতিমতন মানসিক অবসাদে ভুগছেন, কাজে কর্মে বেরোতে পারছেন না, নানা সময় তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ রেশনের দোকানে গেলে দেখতে পাচ্ছেন যে আধারের লিঙ্ক নেই বলে তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না, এবং আধারের লিঙ্ক নেই সেই কারণে টাকা তুলতে পারছেন না। এরকম নানাবিধ সমস্যায় পড়েছেন তারা। এ বিষয়ে কিন্তু হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের, পুরাতন হেলেঞ্চার যিনি পঞ্চায়েত সদস্য আছেন, তিনি অভিযোগ করছেন যে এই এলাকার 90%-রও বেশি মানুষ মতুয়া অধ্যুষিত। তাদেরকে এরকম আধার বাতিল করার ফলে তারা রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন। তুমি যে বলছো একেবারেই তাই, একেবারে রটে যায় তো, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, কিন্তু আপনারা চিন্তা করবেন না, নিশ্চয়ই আধার কার্ড অ্যাক্টিভেট হবে। কারণ এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। লোকসভা ভোটের আগে এরকম মতুয়াদের আধার কার্ড কি করে হয়ে যায় ডিঅ্যাক্টিভেট, কি সমস্যায় পড়েছেন দেখুন তারা। আধার কার্ড বন্ধ হয়ে গেছে হট করে, রেশন, তারপরে ব্যাংকের বোর্ড থেকে টাকা তুলতে পারছি না, গ্যাস তুলতে পারছি না, খুবই সমস্যায় আছি। আপনারা কোনো জায়গায় গেছিলেন এই বিষয়ে? না, কোথাও যাইনি। মানে রেশন পাচ্ছেন না? না, রেশন পাচ্ছি না। কি বলছে রেশনের দোকান থেকে? লিঙ্কই হচ্ছে না। লিঙ্ক হচ্ছে না, লিঙ্ক হচ্ছে না। টেনশনেই তো কাজবাজ বন্ধ হয়ে গেছে, কোনো কাজবাজ করতে পারতেছি না। হ্যাঁ, এলাকার পাশের লোকে এসে অনেকজনে অনেক কথা বলতেছে। কি কথা বলে? খারাপ লাগছে না। আমি চাচ্ছি যে আমার আধার কার্ড ঠিক হয়ে যায়। মানুষের এই হয়রানির দামটাকে দেবে। হয়রানি যে হচ্ছে, মানুষের চিন্তা হচ্ছে, মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন, তার দাম কে দেবে? হঠাৎ করে এইরকম শয়ে শয়ে মানুষের আধার লিঙ্ক শেষ। দেখুন পঞ্চায়েত সমিতি, ওখানকার পঞ্চায়েত সমিতি কি বলছে। আমার গ্রাম সভায় 32-33 জনের এই আধার ডিক্লারেশন রিজেক্টেড যে চিঠি এসেছে, এতে আমার গ্রাম সভার অধিকাংশ মানুষ অধিবাসী হচ্ছে মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ। যেমন মানুষের সঙ্গে তারা কথা বলতে পারছে না, আতঙ্কে ভয় পাচ্ছে, এদের রেশন বন্ধ হয়ে গেছে, ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে গেছে, মান সম্মানের হানি হয়েছে। এরা ভীষণভাবে ভীত। এরা যাতে খুব তাড়াতাড়ি এই আধার কার্ডটা ঠিক করতে পারে তার ব্যবস্থা যেন করা হয়। গতকালই পরপর প্রেস কনফারেন্স হয়েছিল। কারা করেছিলেন? শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী। আর কে করেছিলেন? সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শুধু নন, সাংসদ। এবং সুকান্ত মজুমদার কি বলেছিলেন? অ্যাক্টিভেট হয়ে যাবে 24 ঘন্টার মধ্যেই। একটু দেখি। যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। আজ রাতের মধ্যে মানে 19শে ফেব্রুয়ারি রাতে, আর এখন তো 20শে ফেব্রুয়ারি রাত, এখনো পর্যন্ত তো অ্যাক্টিভেট হলো না। কারণ আমরা বিকেলেই গিয়েছিলাম, দুপুর বিকেলের মধ্যে গিয়েছিলাম জামালপুরের লোকেদের কাছে। কি বললেন তারা দেখুন। সুকান্ত মজুমদার 24 ঘন্টা সময় নিয়েছিল, আধার কার্ড অ্যাক্টিভেশন করে দেবো বলেছিল। ওনারা তো বলেছে, এখন ওটা তো আমরা দেখিনি, উনি করবে কি করবে না এটা তাদের ব্যাপার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞতা, উনি বলেছে যে আমরা পোর্টাল খুলে আমরা তাড়াতাড়ি চালু করে দিচ্ছি। পোর্টালে কি আবেদন জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। সবাই আমাদের গ্রামের আবুজেটিয়াকে সবাই জমা দিয়েছে। গতকালই পোর্টাল চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছিলেন যে বিকল্প কোনো ব্যবস্থা, সেই পোর্টাল খোলার নির্দেশ। আজকে থেকে পোর্টাল চালু হয়ে গেল। সেই পোর্টালে তারা আবেদন করতে পারবেন যাদের আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই আধার কার্ড বিকল্প কি সেটা সমাধানে এখন রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। কিন্তু কতজনের এটাতে অনেকটাই লাভ হবে মনে করা হচ্ছে। হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বার দেখুন 9088885544
আবার বলছি, নোট করে নিন, 9088885544 এই নাম্বারে ফোনও করতে পারেন আপনারা। আর গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেই চালু হয়ে গেল, দেখুন। আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়, এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না। এবার পুকুর চুরি দেখাবো। হ্যাঁ, একটা বেসরকারি স্কুল, কত ক্ষমতা দেখুন তাদের, একেবারে পাঁচিল তুলে দিয়ে আবার বলছেন কি এটা নাকি জলাভূমি নয়, এটা নাকি পুকুরই নয়। একবার স্কুল মালিকের বক্তব্যটা দেখাবো, দেখুন। আপনাদের কি মনে হচ্ছে তারপরে বিচার করুন আপনারা। না, জলাশয় ব্যাপারে তো ভরাট করার কোনো ব্যাপার নেই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে আপনারা পুকুর ভরাট করছেন না, তাই তো? না না না, পুকুর ভরাটের কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো রাখাই হবে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর বলছেন যে পুকুরই নয় ওটা, তোমরা গিয়ে কি দেখলে? পুকুর, জলাশয়, একেই তো বলে নাকি? আমাদের কাছে যখন এই খবরটা আসে তখন কিন্তু আমরা ঘটনাস্থলে যাই। এই জায়গাটা হচ্ছে খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরে এলাকা, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে জায়গা, অর্থাৎ এই যে স্কুলের যে কাজ হচ্ছে, স্কুলের চারিদিকে পাঁচিল তুলে দিয়ে কিন্তু এই 27 কাঠার যে পুকুর, সে পুকুর কিন্তু সুকৌশলে কিন্তু ভরাটের কাজ চলছে। আমরা জমি মালিকের সাথে কথা বলেছিলাম, পি ভৌমিক, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে এই ধরনের কোন রকম কোনো কাজ করা হচ্ছে না। এবং এই ধরনের ঘটনা কিন্তু বলছেন করা হচ্ছে না, তা পঞ্চায়েত কি বলছে সুবীর? পঞ্চায়েতের আমরা যারা যে ব্যারাকপুর 2-এর যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি শুকুর আলী, তার কাছে আমরা গিয়েছিলাম। তিনি কিন্তু আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন যদি এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা ব্যবস্থা নেবেন। এবং গত বেশ কয়েকদিন আগে এই স্কুলের তরফেই কিন্তু অবৈধ একটি কাজের অভিযোগ উঠেছিল এবং যেই কাজ কিন্তু বন্ধ করে দিয়েছিল বন্দিপুর গ্রাম পঞ্চায়েত। এবং এই গোটা ঘটনায় কিন্তু সরব হয়েছে বিরোধীরাও। তারা বলছেন পৌরসভা এতদিন পুকুর ভরাট হচ্ছিল, কিন্তু এবার পৌরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকা তো এই ধরনের পুকুর কিন্তু পুরসভার ওয়ার্ডে আমরা দেখিয়েছি পুকুর ভরাট হচ্ছিল, এখন পঞ্চায়েতেও। আর এই স্কুলের বিরুদ্ধে এর আগেও বেআইনি কাজ করার অভিযোগ। কি শেখাবেন দাদা আপনারা? পুকুর ভরাট কেন উচিত নয়, পুকুর ভরাট বেআইনি, এগুলো শেখাবেন তো? পুকুর ভরাট করার পরেও পঞ্চায়েত সমিতি কি বলছে দেখুন। নিশ্চয়ই এটা আমরা চাইবো না যে এই ধরনের ভরাট স্কুলটা করুক। আমরা পঞ্চায়েতগতভাবে, পঞ্চায়েত সমিতিগতভাবে বা ব্যক্তিগতভাবে, যেহেতু আমার পাড়া এটা, তাহলে আমাদের এখানে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে। কারণ এই ধরনের ঘটনা আমরা তো নিশ্চয়ই সাপোর্ট করব না। এই ধরনের ইলিগাল কাজ হলে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে তাড়াতাড়ি ব্যবস্থা নিই, অ্যাকশন নেব। আর এবার দেখুন কত বড় ক্ষমতা। মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন, পুর নগর উন্নয়ন মন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন পুকুর ভরাট করা যাবে না, পুকুর চুরি রুখতে হবে, বালি চুরি রুখতে হবে। আর সেখানে পুকুর ভরাটের প্রতিবাদে ফোনের হুমকির মুখে পড়তে হচ্ছে একজন পরিবেশ কর্মীকে। পুকুর ভরাট করবেন, আবার বলছেন পুকুর নিয়ে আলতু ফালতু কেন করছেন। দেখুন, আগে দেখাবো যিনি মালিক তিনি কি বলছেন দেখুন। তো ওনার এত ক্ষমতা থাকতে উনি থানায় কমপ্লেন করতে গেলেন কেন? ওনার তাকে শুনেছি প্রচুর বাহিনী আছে, থানাতে যাবেন তো কোথায় যাবেন? ওনাকে ফোনে কথা বলেছিলাম, আমি একা ছিলাম, প্রশাসনের সহযোগিতা নিচ্ছে কেন? ওনার তো অনেক লোক আছে। এক সময় তো উনি 100 জন লোক নিয়ে এসেছিলেন, কোথায় গেল সেসব লোকগুলো? হুমকি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। ওনাকে একটা কথাই বলেছি যে আপনি অহেতুক আমার এই পুকুরটা নিয়ে এত মাথা ব্যথা করছেন কেন? কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, অহেতুক তিনি কেন পুকুর নিয়ে মাথা ব্যথা করছেন? সত্যিই তো একটা পুকুর, তো তিনি বোঝাচ্ছেন আইন মানবেন না। তার আমার জানার কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি, এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড কি? বড় হাত রয়েছে মাথায়?
দেখো অয়নদা 2022 সালে উনি যখন পুকুরটি কেনেন তখন থেকে তার যে মনোভাব ছিল তা স্পষ্ট ছিল, কারণ তিনি এই পুকুরটি এক একরের বেশি তার জলকর রয়েছে সেই পুকুরটি বোঝানোর চেষ্টা করেছিলেন। সেই সময় এই পরিবেশ কর্মী এবং নাগরিক কমিটি গড়ে তারা কিন্তু পুকুর যে ভরাট সেটা কিন্তু বন্ধ করে দিয়েছেন। তার থেকে কিন্তু তার শরীরে যন্ত্রণা ছিল, কারণ 2022 সালের পর 2024 সাল আবার তার 2 বছর পরে মনে হয়েছে পুকুরটি ভরাট করি। এই যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যিনি ফোনে হুমকি দিয়ে পরিবেশ কর্মীকে, তিনি এলাকায় কিন্তু ডাকাবুকো লোক রয়েছেন, কারণ পরিবেশ কর্মী স্পষ্ট তিনি কিন্তু জানিয়েছেন যে তার অভিযোগের মধ্যে যে তার যে হুমকি, তিনি রীতিমতো আতঙ্কিত রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন তার উপর আক্রমণ হতে পারে। ফলে বুঝতেই হবে যে এই যে যিনি এটা কি পঞ্চায়েত এলাকা না পৌরসভার এলাকা, যদি হয় তাহলে তারা কি করছে? তবে একেবারে পঞ্চায়েত এলাকা, দত্তপুলিয়া পঞ্চায়েত এলাকা, কারণ এই এলাকা কিন্তু একটা সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানকার যে পুকুরগুলো রয়েছে অনেক এলাকায় কিন্তু অনেক পুকুর, তার মধ্যে এটি কিন্তু অনেক বড় পুকুর এবং অনেক পুরনো। ফলে এই নিয়ে রীতিমতো যেটা নাগরিক কমিটি গড়ে প্রতিবাদ যেমন গড়ে উঠেছে, পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো ইতিমধ্যেই ইনকোয়ারি শুরু হয়েছে এবং জেলা স্তরে কিন্তু বিষয়টি জানানো হয়েছে। তাড়াতাড়ি যারা প্রশাসনের দায়িত্বে আছেন এই সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা নিন। পুকুর ভরাট চলবে না, পুকুর ভরাট বন্ধ করুন। আর যাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি কি বলছেন পরিবেশ কর্মী দেখি। দত্তপুলিয়াতে প্রায় 150 বছরের পুরনো একটি পুকুর ছিল, সেই বোসপুকুর বলে বিখ্যাত। সেই পুকুরটি একটি প্রমোটর রবীন তরফদার, সে এটাকে ক্রয় করে মাটি মাফিয়া হিসেবে জমি বিক্রি করছে। 2 বছর পরে এখন আবার পুকুরটাকে ভরাট করে ছোট করে দেওয়া হচ্ছে, পুকুরের মধ্যেও ঢালাই করছে। তো এই জন্যে আমি একটা অভিযোগ নাগরিক কমিটির পক্ষ থেকে এডিএম এলআরকে করেছিলাম গত 12-13 তারিখে, এবং তাকে বলা হয় যে এটা বন্ধ রাখতে কাজ। তারপরেই আমাকে ফোন করা হয় এবং ফোন করে রবিন হুমকি দেয় যে আমি কেন কমপ্লেন করেছি, তাতে আমি জীবন আশঙ্কার করছি, কারণ যে কোনো সময় এরকম মেরে ফেলতে পারে। এত বড় পুকুরে মাছ চাষ করুন, পরিষ্কার রাখুন পুকুরটা। বিডিও বলছেন ব্যবস্থা নেবেন, অবশ্যই ব্যবস্থা নিন। এই কমপ্লেনটা আমি বিএলআরও ম্যাডামের সাথে কথা হয়েছে, তো ওনাকে জানানো হয়েছে, তো ওনাকে কমপ্লেন দিয়েছে, তো উনি নোটিশ ইস্যু করেছেন। তো পরবর্তী স্টেপ যেটা আছে সেটা আইনত যেটা দেখা সেটা দেখে নেওয়া হবে। আর এবার দেখাবো একসঙ্গে দুটো চুরি। কিরকম? সরকারি জায়গা, সরকারি হোক বেসরকারি হোক, মাটি চুরি। সরকারি জায়গা থেকে মাটি চুরি হচ্ছে, সেটা করে আবার পুকুর ভরাট হচ্ছে। সরকারি জায়গা থেকে মাটি চুরি, আবার সেটা পুকুর ভরাট হচ্ছে। ভাবতে পারছেন? দুটো চুরি ঘটছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে এবং হাই ড্রেনের পাশে। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কার এত বড় ক্ষমতা? অনন্ত, দেখো, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে মেদিনীপুর পৌরসভার যে মহানালা রয়েছে, যে হাইড্রেন রয়েছে, সেই হাইড্রেনের পাশ থেকে কিন্তু মাটি কেটে সে নিজের পুকুর ভরাট করছে। সুরেন ভক্তা নামে এই অভিযুক্ত ব্যক্তিকে বারবার কিন্তু এলাকার মানুষেরা নিষেধ করেছেন যে ওই এলাকা থেকে, ওই জায়গা থেকে মাটি না কাটতে, কিন্তু সে কর্ণপাত করেনি। এবং দিনের পর দিন, শুধু আজকে বা কালকে নয়, গত 1 বছর ধরে কিন্তু এই যে হাইড্রেন, পৌরসভার হাইড্রেন, তার পাশ থেকে কিন্তু মাটি কেটে 1 বছর ধরে যদি মাটি কাটেন তারপরে আবার নিজের পুকুর ভরাট করছেন, দুটোই বেআইনি কাজ করছেন। কি করে? ওটা কি রাস্তার পাশে? কেউ কি দেখতে পায় না প্রশাসনের? শোভন, একেবারে অয়নদার, যেটা আমি বলছিলাম যে এই ঘটনা সামনে আসতেই কিন্তু নড়ে চড়ে বসেছে পৌর প্রশাসন। যদিও এই রাস্তার পাশ থেকে কিছুটা ভেতরে এই জায়গা যেখানে এই ঘটনাটি ঘটেছে, এবং পৌরসভার নজরে জিনিসটি আসতেই কিন্তু পৌরসভা তৎপর হয়েছে এবং এলাকার কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন যে ওই ব্যক্তি যেখান থেকে মাটি কাটছে সেই পৌরসভার জায়গা, এবং সেই জায়গা থেকে মাটি কাটা অবিলম্বে বন্ধ করুক, এবং পুকুর ভরাট যেটি সম্পূর্ণ বেআইনি তাও যেন তিনি বন্ধ করেন। আমরা কিন্তু নজর রাখবো। মাটি কাটা তো বেআইনি বটেই, তার সঙ্গে যে পুকুর ভরাট করছেন, নিজের পুকুর ভরাট করতে পারেন না আপনি। আমরা নজর রাখবো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। আমি দাঁড়ান না বলছি, এই যে এগুলো তো সকাল দিয়ে কাটছিলেন, যে এগুলো তো কাটছিলেন, এগুলো আরে এই তো কত আছে, এখানে ছবি আছে তো। লোক অটোয় মোটায় করে সব নিয়ে যায়, এলাকার ছেলে অটোয় মোটায় নিয়ে যায়, অটো করে নিয়ে যায়নি। আপনি কদিন কাটছে? না, এইগুলো আমি কেটেছি।
এগুলা কেটেছি কি ওইগুলা ওরাই তো কাজ করছে না না অতটা ই করিস না বাবা আরাম করেছে এইগুলা কি ওরে বাপরে, মনে হচ্ছে যেন একেবারে বিরাট বড় কাজ করছেন উনি। দেখুন পুরপ্রধান কি বলছেন। হাইড্রেনের পাশে মাটি কাটলে হাইড্রেনটা নষ্ট হয়ে যেতে পারে, তো আমি কাউন্সিলরকেও বলেছি এবং আমাদের অফিস থেকে লোকরা যাচ্ছে, বিলম্বে এটা বন্ধ করা হবে। আমাদের তো খবরটা পাওয়ার পরেই কাউন্সিলর উদ্যোগ নিয়েছে, সেখানে লোক পাঠিয়েছে যাতে এই কাজটা বন্ধ হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভা থেকে নেওয়া হয়েছে এবং এই গর্তগুলো ভরাট করে দেওয়া। আমার প্রশ্ন ছিল এটাই, কাউন্সিলর তিনি নিজের এলাকায় দেখতে পাচ্ছেন না মাটি চুরি হচ্ছে সরকারি জমির, আর পুকুর ভরাট করছেন ওই ব্যক্তি। অদ্ভুত। আর প্রায় দেখাই আমরা সরকারি বরাদ্দ রাস্তা তৈরির জন্য, সরকার বরাদ্দ করছে টাকা, আর সেই টাকা খরচ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। তাহলে কেন তৈরি হচ্ছে রাস্তা? আর রাস্তায় মানুষ নেমে যাচ্ছেন। বাঁকুড়ার সারেঙ্গায় রাস্তা নিয়ে ক্ষোভ, একদম অরূপ চক্রবর্তী গেছেন। তবে এটা ভালো কথা যে এই যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমনে দেখলাম আমরা ব্যবস্থা নিতে একেবারে অরূপ চক্রবর্তী, সায়ন্তিকা সবাই গেলেন। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কবে এই অভিযোগ এসেছিল এবং তারপরে এঁরা গিয়ে কি আশ্বাস দিলেন? সায়ন্তিকা যথেষ্ট বলা যায় অ্যাক্টিভ এই সমস্ত কাজে। একেবারে অয়ন্দা, তুমি যেমনটা বলছো যে অভিযোগ আসার পরই সরজমিনে তদন্ত করতে যাওয়া বিধায়ক এবং সায়ন্তিকার মিলে, এবং সেখানে গিয়ে কিন্তু গ্রামবাসীর সঙ্গে কথা বলে এবং খুব প্রশমিত করার পর কন্ট্রাক্টরের বিরুদ্ধে যে নির্মাণ সংস্থা, সেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যাতে যদি সেই অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে সেই টাকা অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া, সেই যে হুমকি, সেই হুমকিতে কিন্তু কাজ হয়েছে। এবং স্থানীয় মানুষজন চাইছেন যে জেলা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু সরজমিনে তদন্তে আসুন এবং এই যে সারেঙ্গা ব্লকের বাগাবাগান থেকে খালুইমুড়া পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল, সেই অভিযোগ পেয়ে যায় এবং সরজমিনে তদন্ত করে যখন তার কাছে উঠে আসে যে সত্যিকারের রাস্তা খারাপ হচ্ছে, সেক্ষেত্রে তিনি নির্মাণ সংস্থার যে কর্মী রয়েছেন তাকে নির্মাণ সংস্থার কর্মীদের বিরুদ্ধে, নির্মাণ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর এইভাবে বিধায়ক, তৃণমূল নেতা তারা যে চলে গেলেন, এটাই তো সব থেকে পজিটিভ বিষয়। মানুষ তো অন্তত বিশ্বাস ভরসা করতে পারবেন। আর নিউজ 18 বাংলার খবরের জেরে 3 মাস পর রাস্তা পেল সবংয়ের বড়চাহারা এলাকার মানুষজন। গত বছর নভেম্বর মাসে আমরা এই সবংয়ের বেহাল রাস্তার খবর দেখিয়েছিলাম। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কোন রাস্তা, কতটা রাস্তা এবং কতদিন ধরে অবস্থা খারাপ ছিল? দেখো বছরের পর বছর এই এলাকার গ্রামীণ রাস্তা খারাপ ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 3 নম্বর ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা পূর্ববর্তী এলাকায়, এবং এই নিয়ে গত বছরের নভেম্বর মাসে আমরা খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা। এমনকি এলাকাবাসীরা ধানের চারা লাগিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিল এবং সেই সময় তৎকালীন বিডিও টুইন শুভ্রা মায়ান্তি তিনি টিম পাঠিয়েছিলেন রাস্তা পরিদর্শনের জন্য এবং কথা দিয়েছিলেন সেই রাস্তা হবে। অবশেষে কিন্তু আজকে সেই এলাকায় ঢালাই রাস্তা শুরু হয়েছে। স্বভাবতই এলাকার মানুষজন খুশি, তারা মুখ্যমন্ত্রী এবং সরকার এবং স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন মানব রঞ্জন ভূঁইয়াকে তো ধন্যবাদ জানিয়েছে, পাশাপাশি নিউজ 18 বাংলাকেও ধন্যবাদ জানিয়েছে। অবশ্যই খুব আমাদের কর্তব্য আমরা পালন করেছি। এবার প্রশাসনের কর্তব্য, প্রশাসন পালন করেছেন। সব হচ্ছে সাধারণ মানুষের জন্য, তারাই তো ভালো রাস্তা পেলেন। আর এবার দেখুন পোস্ট অফিসের কাণ্ড দেখুন। জলপাইগুড়ি খড়িয়া পোস্ট অফিসের ঘটনা, গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা হাওয়া এবং কাঠগড়ায় পোস্টমাস্টার। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি হয়েছে ঘটনাটা? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আজ থেকে 9 মাস আগে কিন্তু এই পোস্টমাস্টার জিৎ সুর কিন্তু কাজে যোগ দিয়েছিল পোস্টমাস্টার পদে। তার মধ্যে 6 মাস ধরে এই খড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে পোস্ট অফিস রয়েছে সেখানে দায়িত্বে ছিল। এখনো পর্যন্ত পোস্ট অফিস কর্তৃপক্ষ যেটা পেয়েছে 4.5 লক্ষ টাকার বেশি টাকা কিন্তু গ্রাহকদের সে আত্মসাৎ করেছে। বিভিন্ন সময় গ্রাহকদের সই জাল করে সে কিন্তু টাকা তুলে নিয়েছে। সম্প্রতি বেশ কিছু গ্রাহকের মোবাইলে মোবাইলে মেসেজ আসে যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। তারপর তারা এসে যখন এই পোস্টমাস্টারের সাথে কথা বলতে চান, তিনি বলেন যে আজকে লিঙ্ক খারাপ রয়েছে, আগামীকালকে আসুন। এইভাবে আজকে কিন্তু বেশ কয়েকজন গ্রাহকদের বক্তব্য দেখাই আগে। আগে সকাল সকাল ওই ইঞ্জিনিয়ারিং কলেজে বড় পোস্ট অফিসে পাঠাই, ওখানে যখন আপডেট করা হয়
তো আপডেট করার পরে দেখা গেল যে উনি বারবার 10,000 30,000 যখন যা মনে হয়েছে ওর যা দরকার সেটাও বের করেছে এখানকার পোস্ট মাস্টার। তো আর সবথেকে বড় কথা যেটা আমার মায়ের সিগনেচার ডুপ্লিকেট করে সেই টাকাগুলো বের করেছে। কত টাকা? 1,70,000। মাইনেটা রেখে দিয়েছেন, এই টাকা দিয়ে হয়তো হাত খরচ চালাচ্ছেন, 9 মাসে অনেক বড় হয়ে গেছেন শান্তনু। টাকা ফেরত পাবেন কি সাধারণ মানুষ? দেখো এখানকার যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তিনি কিন্তু এই ঘটনার খবর পাওয়ার পরেই এই পোস্ট অফিসে গিয়েছিলেন, গ্রাহকদের সাথে কথা বলেছেন এবং স্বীকার করে নিয়েছেন যে বড় একটা আত্মসাৎ হয়েছে, অর্থাৎ বড় একটা স্ক্যাম হয়েছে। টোটাল ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গ্রাহকরা যাতে টাকা ফেরত পান তার জন্য পদক্ষেপ করা হবে। তিনি সমস্ত গ্রাহকের কাছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কি বললেন? वो कुछ लोगों का पासबुक में फ्रॉड किया है, कुछ पैसा खुद निकाल लिया है, कुछ डुप्लीकेट पासबुक इशू कर दिया है, डुप्लीकेट मतलब फेक पासबुक इशू कर दिया है। तो वो अभी हम लोग छानबीन कर रहे हैं कि कितने पासबुक में ऐसा हुआ है, कितने पासबुक में वो फ्रॉड इस तरह किया है। इंक्वायरी करने के बाद फिर उनको बुलाएंगे, हम एक एक करके बुलाएंगे, क्लेम फॉर्म भराएंगे कितना फ्रॉड हुआ है। अमाउंट कितना होगा वो तो इंक्वायरी पता चलेगा कितना होगा। अभी तो हमको लग रहा है कि 2-3 पासबुक में लगभग 1.5-2 लाख का हो गया फ्रॉड। আর শিলিগুড়ির খবর দেখাবো। শিলিগুড়িতে ভুয়ো জিএসটি অফিসার ধৃত। শুধু তাই নয়, গাড়িতে স্টিকার লাগিয়ে দেদার তোলাবাজি করছিলেন নাকি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কতদিন ধরে এই চালাচ্ছিলেন গাড়িতে স্টিকার লাগিয়ে, হঠাৎ চোখে পড়লো কিভাবে? বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই চক্রটা সক্রিয় হয়ে উঠেছিল, যেখানে একটা সাদা রঙের গাড়ি, সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে অন গভর্নমেন্ট ডিউটি ব্যুরো অফ ইনভেস্টিগেশন নর্থ বেঙ্গল, এবং নিজেদের জিএসটি অফিসার হিসেবে পরিচয় দিয়েই কখনো জাতীয় সড়ক কখনো রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে যে অন্যান্য গাড়ি চলাচল করে সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে টাকা আদায় করতো। এমনই তোলাবাজির অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে, যাদের বাড়ি শিলিগুড়ির বাগডোগরা এলাকায়, এবং কয়েক মাস যাবৎ ধরে তারা এই চক্রটা চালিয়ে আসছিল। এই খবর পাওয়া মাত্রই এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ তাদের আজ হাতে নাতে ধরে কোথায় ফুলবাড়ি চেকপোস্টে। সেখানে দাঁড়িয়ে যখন তারা এই একই কায়দায় তোলাবাজি করার চেষ্টা চালাচ্ছিল, তখনই কিন্তু তাদের পুলিশ হাতে নাতে ধরে এবং তাদেরকে আবারও নিজেদের হেফাজতে নিয়ে কতদিন ধরে পুলিশ টিপ পাওয়ার পরেই ধরা পড়ে গেল এই 3 যুবক। আর স্পঞ্জ আয়রন কারখানায় বিক্ষোভ চাকরির দাবিতে। স্পঞ্জ আয়রন কারখানায় দেখুন, এখানে জামুরিয়ায় শিল্প তালুকে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কতজন মানে চাকরির দাবি, মানে কতদিন ধরে চাকরির দাবি করছেন স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ, তারা কি বলছেন? স্থানীয় গ্রামবাসীদের যেটা দাবি রয়েছে কি কারখানা তৈরি করতে আসে কারখানা কর্তৃপক্ষ বছর 3 আগে, এবং প্রতিশ্রুতি দিয়েছিল যদি গ্রামবাসীরা জমি দেয় কারখানাকে তাইলে তা গ্রামবাসীদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে এবং আশেপাশে গ্রামের উন্নয়ন ঘটানো হবে। কিন্তু বছর 3 শেষ হয়েছে, কারখানা তৈরি হয়ে চালু হয়েছে, তখনই গ্রামবাসীদের নজরে আসে কি বাইরে থেকে শ্রমিক এনে কারখানায় কাজ করাচ্ছে মালিকপক্ষ, যা নিয়ে কিন্তু ক্ষোভ বেড়েছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি কি যে প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ কি স্থানীয় প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, অভিযোগ করা হচ্ছে। সেই নিয়োগপত্র একেবারে কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছে কি কারখানা এখন ট্রায়াল রানে চালু করা হয়েছে এবং কারখানায় যখন গতিতে চালু হবে তখনই কিন্তু স্থানীয় গ্রামবাসীদেরকে চাকরি দেওয়া হবে এবং পাশাপাশি যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামে উন্নয়ন ঘটানো হবে সে উন্নয়ন ঘটানো হবে। দেখা যাক ট্রায়াল রান কবে শেষ হয় আর চাকরি পান কিনা, গ্রামের উন্নয়ন হয় কিনা, আমরাও নজর রাখবো। আবার হাতির তাণ্ডব সাঁকরাইলের চিলিগোড়ায়, হাতির দলের তাণ্ডব দেখুন, বিঘের পর বিঘে জমি নষ্ট। কথা বলবো প্রতিনিধি রাজু। কিছুতেই এই হাতির তাণ্ডব থামানো যাচ্ছে না, আজকে কত ক্ষতি হলো। দেখো আজকে এই শাবক সহ 3 হাতি যেভাবে দাপিয়ে বেড়ালো আলু চাষের জমির ওপর এবং মুড়ি মিলের ওপর, গ্রামের ওপর, সেক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় বিঘের পর বিঘের ফসল নষ্ট হয়েছে, ঘরবাড়ি তো কিছু নষ্ট হয়েইছে, তার পাশাপাশি এই যে মুড়ি মিল ছিল সেই মুড়ি মিল ভেঙে সেখান থেকেও চাল খেয়েছে। ইতিমধ্যে যেটা বন দপ্তর সূত্রে জানা গেছে প্রায় 56টি হাতির দল রয়েছে এখানে, যে হাতিগুলো সাঁকরাইল এবং নয়াগ্রামের এই এলাকায় রয়েছে। সেক্ষেত্রে রাতেও হয়তো হাতির তাণ্ডব হতে পারে।
বন দপ্তরের বনকর্মী কম থাকার ফলেই হাতির সমস্যা ঠেকানো যাচ্ছে না কিছুতেই। প্রায় নিয়তই যদি দেখা হয় বিভিন্ন জায়গায় হাতির তাণ্ডব লেগেই রয়েছে। একদমই তাই। বনকর্মীদের যদি অভাব হয় তাহলে বনকর্মী নিয়োগ করুন, না হলে এইভাবে বিঘের পর বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, চাষিদের মাথায় হাত পড়ছে ঝাড়গ্রামের মানুষের। আর দেখুন, হাতি সীমান্ত পার করে চলে গেল, বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে হাতি চলে গেল বাংলাদেশ। একেবারে কাঁটা তারের বেড়া টপকে চলে গেছে হাতি। দেখুন, খাবারের খোঁজে চা বাগানে আটকে পড়ে, তারপরে ফেরানো হলো কি এদেশে, কিভাবে ফেরানো হলো কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারেই বিজেপি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ অফ মিটিং হলো দুপুরের মধ্যে, এবং দুপুরের পরেই বন দপ্তরে প্রায় 16 জনের টিম তারা কিন্তু বাংলাদেশে ঢোকে, এবং সেখান থেকেই যে দুটি হাতি কিন্তু আটকে পড়েছিল তাদের কিন্তু সেফলি ভারতে প্রবেশ করা হয়। কিছু 30 মিনিট আগেই কিন্তু এই হাতির দুটি ভারতের সীমান্ত পেরিয়ে ফাঁসি দেওয়ার মধ্যে ঢোকে, এবং তাদেরকে কিন্তু বাগডোগরা জঙ্গলে ফেরানো হয় বলে এরকমই কিন্তু আমরা জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখি যে আজকেই বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে কাঁটাতারে বেড়া পেরিয়ে কিন্তু এই দুটি হাতি খাবারের খোঁজে ঢুকে পড়েছিল। ধন্যবাদ। আর এইভাবেই প্রতিদিন 8টা থেকে 9টা আপনাদের সামনে নিয়ে আসবো দুয়ার